আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট এর জলীয় দ্রবণ অম্লীয় কেন, ব্যাখ্যা করো। আমরা খেয়াল রাখবো, আমাদের বলছি কি কেমিস্ট্রির মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কি আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে। যদি বলে কোন যৌগের জলীয় দ্রবণ, আমি এখানে জানি না, যা খুশি থাকতে পারে। যদি বলে একটা যৌগের জলীয় দ্রবণ অম্লীয়, অথবা বলতে পারে একটা যৌগের জলীয় দ্রবণ কি ক্ষারীয়, আমরা কিভাবে বুঝবো? মনে রাখবা, যদি বলে অম্লীয়, প্রশ্নে বলা থাকে অম্লীয়, তার মানে বুঝবা সেখানে তৈরি হবে কি আমাদের একটা তীব্র অ্যাসিড। যদি বলে ক্ষারীয়, তাহলে বুঝবা আমাদের হবে কি তীব্র ক্ষার। তাইলে এই জিনিসটা আমরা মনে রাখবো, এটা একটা সূত্র মতো। যদি অম্লীয় বলে, অম্লীয় বলে আমরা কি বুঝবো? যেটা বলবে সেটা তীব্র, তাইলে তীব্র অ্যাসিড, আর কি দুর্বল ক্ষার। আর যদি আমাদের প্রশ্ন বলে কি ক্ষারীয়, ক্ষারীয় বলে কি যেটা বলবে সেটা তীব্র, তাহলে বলছে যেহেতু ক্ষারীয়, তাহলে কি তীব্র ক্ষার, আর কি দুর্বল অ্যাসিড। এই একটা প্রশ্ন দিয়ে তোমরা কি যত ধরনের প্রশ্ন আসে সব আনসার করতে পারবে এরকম। তাহলে আমরা বুঝলাম, যেটা তীব্র, অম্লীয় বললে, অম্লীয় বা ক্ষারীয় বলো, যেটাই বলে নাকি সেটাই কি আমাদের তীব্র, আর বাকিটা কি দুর্বল। আমরা জানি কি আরেকটা জিনিস মনে রাখবো, তীব্র আয়ন দ্রবণে সম্পূর্ণ তীব্র যৌগ, দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়। আরেকটা আমাদের ইম্পর্টেন্ট কি, মৃদু বা দুর্বল যৌগ দ্রবণে কি হয়, আংশিক আয়নিত হয়। এই জিনিসগুলো তোমরা আগেও যে তোমরা বাফার দ্রবণ পড়েছিলে ইন্টারমিডিয়েটে, সেখানে তোমরা দেখেছো যে বাফার দ্রবণের কি ছিল, অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ। ওই ক্ষেত্রে আমরা তীব্র দ্রবণের সম্পূর্ণ বিয়োজিত আর দুর্বল গেলে আংশিক বিয়োজিত, সেটা আমরা শিখেছিলাম। তাহলে একটু জাস্ট আইডিয়াটা দিয়ে রাখলাম। তাহলে যেহেতু আমাদের বলছে এত এর জলীয় দ্রবণ অম্লীয়, অম্লীয় বলছে মানে কি আমাদের যে অ্যাসিড তৈরি হবে সেটা হচ্ছে তীব্র, আর যে ক্ষারটা হবে সেটা কি দুর্বল। আর তীব্র অ্যাসিডটা কি দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হবে, আর দুর্বল গুলা কি দ্রবণে আংশিক বিয়োজিত হবে। আর তীব্র গুলার ক্ষেত্রে আমরা একদিকে মুখ চিহ্ন দিয়ে দেখাতে পারি, সম্পূর্ণ যেহেতু বিয়োজিত হয়, আর যারা দুর্বল তারা কি আমরা উভয়মুখ চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে এই জিনিসটা দিয়ে কি আমরা আমাদের এই প্রশ্নটা করব। তাহলে আমরা শুরু করি। অ্যালুমিনিয়াম সালফেট, এটা কি একটা লবণ। তো এই লবণটা কোথা কোথা থেকে আসছে? এই লবণটা আসছে আমাদের একটা অ্যাসিড আর কি একটা ক্ষারের সংমিশ্রণে। তাহলে আমরা কি বলতে পারি, অ্যালুমিনিয়াম সালফেট যৌগটি এসেছে একটি, যেহেতু অম্লীয় বলছে তো আমরা কি অ্যাসিডটা হচ্ছে কি তীব্র, একটি তীব্র অ্যাসিড ও একটি মৃদু ক্ষারের সংমিশ্রণে। তার মানে একটা অ্যাসিড আর একটা ক্ষারের বিক্রিয়া কি আমাদের প্রশমন বিক্রিয়া, সেই বিক্রিয়া আমাদের কি লবণ তৈরি হয়। তার মানে আমরা বুঝলাম যেহেতু লবণটা পাইছে অবশ্যই একটা কি, যেহেতু অম্লীয় বলছে এজন্য তীব্র অ্যাসিড আর একটা কি মৃদু ক্ষার মিলে কি এটা তৈরি হয়েছে। তার মানে আমরা কি এই যৌগটা ভাঙলে কি আমাদের এই দুইটা জিনিস পাওয়া যাবে, আমরা বুঝে গেলাম। প্লাস্টিক দিয়ে যদি কলম তৈরি হয়, তাহলে কলম থেকে কি পাওয়া যাবে, প্লাস্টিক পাওয়া যাবে, একই কথা। যেহেতু লবণ তৈরি হয়েছে আমাদের এসিড আর ক্ষার দিয়ে, তাহলে আমাদের লবণটাকে ভাঙলে কি পাবো, আমরা এসিড আর ক্ষারকে পাবো। আমরা জানি
এখন আমাদের অ্যালুমিনিয়াম সালফেট, কেউ যদি এই যৌগটা লিখতে না বোঝাই, অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে অ্যালুমিনিয়াম আছে আর সালফেট আছে। আমরা জানি যৌগ লেখার সময় যোজনী স্থান বিনির্ভর করে, অ্যালুমিনিয়াম যোজনী 3 আর সালফেটের যোজনী কত 2। তাহলে আমাদের অ্যালুমিনিয়ামের যোজনী কার কাছে যাবে, সালফেটের কাছে, আর সালফেটের যোজনী আসবে কি অ্যালুমিনিয়ামের কাছে। জাস্ট একটু মনে করার জন্য বললাম। এখন অ্যালুমিনিয়াম সালফেট বিয়োজিত বিয়োজিত হয়ে তীব্র অ্যাসিড ও কি তৈরি করবে, মৃদু ক্ষার উৎপন্ন করবে। তার মানে আমরা বুঝে গেলাম কি, আমাদের যেহেতু অ্যাসিড ক্ষার মিলে লবণটা তৈরি হলো, তাহলে লবণটা বিয়োজিত হয়ে আমাদের কি হবে, তীব্র অ্যাসিড। কেন অম্লীয় বলছে, এজন্য তীব্র অ্যাসিড আর কি মৃদু ক্ষার উৎপন্ন হবে। এই আমরা কি বলছি, তীব্র অ্যাসিড দ্রবণে তীব্রগুলা সম্পূর্ণ বিয়োজিত হবে আর মৃদুগুলা কি আংশিক বিয়োজিত হয়। তাহলে এটি সাধারণত দুটি ধাপে সংগঠিত হয়। যে আমাদের তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার তৈরি হবে, এটা কি দুইটা ধাপে সংগঠিত হবে এই বিক্রিয়াটা। তাহলে আচ্ছা, অ্যালুমিনিয়াম সালফেট কি করবে, জলীয় দ্রবণে জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়। কারণ আমাদের কি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত থেকে আমাদের তীব্র অ্যাসিড তীব্র মৃদু ক্ষার উৎপন্ন করবে। তাহলে এটি জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়, যা কি হয় দুটি ধাপে সংগঠিত হয়। প্রথমটা কি, প্রথম ধাপে অ্যালুমিনিয়াম সালফেট বিয়োজিত হয়ে অ্যালুমিনিয়াম 3+ আর সালফেট 2- আয়নে পরিণত হয়। এবং দ্বিতীয় ধাপে আমাদের তো কি বলা হয়েছে দেখো তো, আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ বলতে কি আসে, পানি। তাহলে দ্বিতীয় ধাপে আমাদের কি আসবে, পানি। পানি বিয়োজিত হয়ে H+ আর OH কি মাইনাস আয়নে পরিণত হয়। তারা আয়নে পরিণত হলে কি হবে, তাদের ক্রস সংযোগ হবে। ক্রস সংযোগের মাধ্যমে কি হবে, আমাদের এই তীব্র অ্যাসিড আর একটা কি পাবো, আমরা মৃদু ক্ষার পাবো। মানে আমরা অ্যাসিড আর একটা ক্ষার পাবো, যার মধ্যে অ্যাসিডটা হবে তীব্র আর ক্ষারটা কি মৃদু। যদি আমাদের প্রশ্ন বলতো ক্ষারীয়, তাহলে আমরা যে ক্ষারটা পাইতাম সেটা হতো তীব্র আর অ্যাসিডটা কি দুর্বল।
যা পরবর্তীতে ক্রস সংযোগের মাধ্যমে অম্ল আর কি ক্ষারে পরিণত হয়। তার মানে আমাদের যে লিখলাম ব্যাখ্যাটা, অনেকে দেখবা একই প্রশ্নের আনসার করে, সে মার্ক ফুল পায়, আর অনেকে কি কম পায়। কেন কম পায়? কারণ তোমরা সবসময় চেষ্টা করবে রিয়েকশন দেওয়ার জন্য। ব্যাখ্যা যত বেশি লেখো কোনো লাভ নেই। যদি তোমরা রিয়েকশনটা ঠিক রাখতে পারো, অল্প ব্যাখ্যাতেও কি ফুল মার্ক পাওয়া যায়। এটা হচ্ছে কেমিস্ট্রির সিস্টেম। তাহলে আমরা লিখবো যে এই যে দুইটা ধাপ বলছে এটা কিভাবে হলো। তাহলে আমরা দেখি, প্রথম হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম সালফেট। প্রথম ধাপে তারা বিয়োজিত কি হলো, অ্যালুমিনিয়াম 3+ আর সালফেট মাইনাস আয়নে পরিণত হলো। তাহলে দিলাম অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+, আর কি আমাদের সালফেট 2-। তাহলে এই দুইটা আয়নে আমাদের পরিণত হলো। আমরা যদি সমতাটা করি, অ্যালুমিনিয়াম কয়টা আছে আমার? 2টা, এর জন্য এই সামনে আমি 2 দিলাম। আর সালফেট আছে 3টা, এর জন্য আমি সামনে 3 দিলাম। এটা চলে গেল। এখন দ্বিতীয় ধাপে কি হলো, আমাদের পানি বিয়োজিত হয়েছে। তাহলে পানি বিয়োজিত হলে কি হয়েছে আমাদের? আমরা দেখছি কি তৈরি হয়েছে, এইচ প্লাস আয়ন তৈরি হয়েছে, আর ওএস কি মাইনাস আয়ন তৈরি হয়েছে। আচ্ছা, এইচ প্লাস ওএস মাইনাস। তাহলে এটা সমতাটা আমরা একটু পরে করি আমাদের বোঝার জন্য, আমরা তো মুখস্থ কিছু দিচ্ছি না। তাহলে আমরা লিখি অ্যালুমিনিয়াম সালফেট আর H2O পানি লিখলাম। বিক্রিয়ার পরে কি তৈরি হয়েছে আমাদের? তাদের ক্রস সংযোগ। ক্রস সংযোগটা এরকম, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে অ্যালুমিনিয়াম আর হাইড্রোক্সাইড আমি লিখি, আমি চিনি না কিছু, আমি আমার মতো করে লিখতেছি। দেখো কিভাবে তোমরা লিখবা। আমি অ্যালুমিনিয়াম পাইলাম আর হাইড্রোক্সাইড পাইলাম, তাহলে আমি লিখলাম অ্যালুমিনিয়াম লিখলাম আর হাইড্রোক্সাইড লিখলাম। যেহেতু একটা যৌগ তৈরি হবে, যৌগ লেখার সময় কি হয়, যোজনী স্থান বিনিময় করে। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। অ্যালুমিনিয়ামের যোজনী কার কাছে আসবে? অ্যালুমিনিয়ামের যোজনী আসবে হাইড্রোক্সাইডের কাছে। আর হাইড্রোক্সাইডের যোজনী 1, এটা কি লেখার প্রয়োজন নাই। তাহলে যৌগটা লেখা হয়ে গেল। বুঝলে কিন্তু একদম সহজ। তারপর আরেকটা কি হলো, আমাদের এটা লেখা শেষ। এবার সালফেট আর হাইড্রোজেন, হাইড্রোজেন আর সালফেট একত্রিত হয়ে একটা অ্যাসিড হয়, আমরা জানি কি হয়, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কিভাবে লিখবো? হাইড্রোজেন লিখলাম আর আমি SO4 লিখলাম। ভালো কথা। তাহলে আমাদের হাইড্রোজেনের যোজনী কত? 1, এই পাশে লেখার দরকার নাই। আর সালফেটের যোজনী কত? 2, তাহলে আমি কি লিখবো? এখানে লিখবো। তার মানে H2SO4, এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। তাহলে আমি এবার কি করি, সমতা করি। দেখো এখানে আমার ওএইচ আছে কয়টা? 3টা। এজন্য আমি সামনে দিয়ে দিলাম কত? 3। ঠিক আছে। আমার অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা। আচ্ছা সরি, এখানে একটু ভুল হয়েছে। এখান থেকে অ্যালুমিনিয়াম আছে 2টা, আমি এখানে দিলাম কত? 2। তাহলে আমার ওএইচ হয়ে গেল কয়টা? 6টা। এর জন্য এই সামনে 6 বসছে। হাইড্রোজেন কয়টা আছে আমার? হাইড্রোজেন আছে আমার, সালফেট হচ্ছে কয়টা এখানে? 3টা। সালফেট এখানে কয়টা আছে? 3টা আছে, এর জন্য এখানে আমি কত দিছি? 3। তাহলে হাইড্রোজেন হয়ে গেল কয়টা? 6টা, এখানে 6। তাহলে এবার একটু দেখো, 6টা হাইড্রোজেন, এখানে কয়টা আছে? হাইড্রোজেন আর ওএইচ, একটা হাইড্রোজেন একটা ওএইচ মিলে কি 1 অণু পানি হয়? তাহলে আমার 6টা হাইড্রোজেন আর 6টা ওএইচ মিলে কি হবে? 6 অণু পানি হবে। সমতাটা বুঝছো তাহলে?
অ্যালুমিনিয়ামের জন্য এখানে 2 দিলাম, সালফেটের জন্য এখানে কি দিলাম 3 দিলাম, তাহলে আমাদের সমতাটা হয়ে গেল। তার মানে আমরা কি পেলাম, একটা অ্যাসিড একটা কি ক্ষার। যেহেতু প্রশ্নে আমাদের অম্লীয় বলছে, তার মানে যে অম্লটা পাবো সেটা হচ্ছে আমাদের কি তীব্র, এটা হচ্ছে তীব্র, আর এটা কি দুর্বল। এতটুকু বোঝা হয়ে গেছে তোমাদের। লাস্টে আমরা একটা স্টার চিহ্ন দিয়ে লিখছিলাম নিয়মের মধ্যে, যারা তীব্র তারা দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়, আর যারা কি দুর্বল তারা কি আংশিক বিয়োজিত হয়। এই কথাটাই আমরা বলে দিব। আমরা জানি তীব্র যৌগ, আচ্ছা তীব্র অ্যাসিড বা ক্ষার, তাই না? তীব্র অ্যাসিড বা ক্ষার দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়, কিন্তু দুর্বল অ্যাসিড বা ক্ষার দ্রবণে কি হয়, আংশিক বিয়োজিত হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম, তীব্র অ্যাসিড, তাহলে H2SO4 তীব্র অ্যাসিড হয়, এটি দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণ, যারা অ্যাসিড তারা কি হাইড্রোজেন আয়ন দান করে, তারা প্রচুর পরিমাণ H+ আয়ন উৎপন্ন করবে, এবং কে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা কি দুর্বল ক্ষার হওয়ায় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে সামান্য পরিমাণ কি করবে, ক্ষার অবশ্যই কি তৈরি করে, OH আয়ন। আয়ন উৎপন্ন করবে। তাহলে এই লেখাটা আমি লিখে ফেলি, এখানেও কি দিব, আমি রিঅ্যাকশনটা দিব। কি হলো আমার, প্রথমে আমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হবে। আমরা কি বলছি, যারা সম্পূর্ণ বিয়োজিত হয় তাদের ক্ষেত্রে কি এক, যারা দুর্বল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি আমাদের আংশিক বিয়োজিত হয়েছে না, তাহলে তাদের ক্ষেত্রে কি উভয়মুখী চিহ্ন, কারণ বিক্রিয়া পশ্চাৎ দিকে আসতে পারে, কিছু পরিমাণ বিয়োজিত হবে, কিছু কি পশ্চাৎ দিকে আসতে পারে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ আর OH কি মাইনাস, অ্যালুমিনিয়াম দুইটার জন্য এখানে 2 দিলাম, আর এখানে আমাদের OH এর জন্য আমি 3 দিলাম। এখানে সমতা করাটা ইম্পর্টেন্ট না, আমার জাস্ট দেখা, আমরা জাস্ট বিক্রিয়াটা দেখব, সমতা করলেও করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। আর একটা কি আছে, সালফিউরিক অ্যাসিড H2SO4 কি তৈরি হয়, H+ আয়ন তৈরি হবে,
এইচ প্লাস আয়ন তৈরি হবে, আর ওএইচ কি হবে, মাইনাস আয়ন তৈরি হবে। সরি, এইচ প্লাস আর SO4 2 মাইনাস। তাহলে এটা হইলো, এটা এখন বোঝার জিনিস। আমি এখানে ইচ্ছা করে একটু কি ভুল লিখলাম, কারণ এখানে আমি কি দিছি, আমি এখানে দ্বিতীয় উভয়মুখী চিহ্ন ইউজ করছি। আমরা কিন্তু বলে দিচ্ছি যারা সম্পূর্ণ তার মানে বিক্রিয়া শেষই হয়ে যায়, পিছের দিকে আসার তো কোনো চান্স নেই, তাহলে কোনমুখী চিহ্ন, অবশ্যই একমুখী চিহ্ন, এটা মনে রাখবা। ঠিক আছে, আমাদের এটা কি সম্পূর্ণ বিয়োজিত হয়, তাহলে আমি পাশে লিখে দিলাম এটা কি আংশিক বিয়োজিত, আর এটা কি সম্পূর্ণ বিয়োজিত। এবার একটা জিনিস দেখো তো, মনে করো 100 একটা জিনিস সে H প্লাস আয়ন তৈরি করলো, আমাদের এখানে কি আমরা H2SO4 তে দেখি, H2SO4 এটা 100 পরিমাণে আছে, আর আমাদের কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটাও কত আছে, এটাও আমার 100টা আছে। এখানে H প্লাস আয়ন তৈরি করলো, আর এখানে কি হলো OH মাইনাস আয়ন তৈরি করলো। এটা আমার দুর্বল, এখানে কি ছিল, উভয়মুখী চিহ্ন আছে। আচ্ছা এবার দেখি আমরা, এটা যেহেতু দ্রবণের সম্পূর্ণ বিয়োজিত হয়, যে যতটুকু হাইড্রোজেন আছে ও সব পরিমাণ হাইড্রোজেন কি ভেঙে ফেললো। আর এখানে মনে করো কি হচ্ছে, কিছু পরিমাণ OH আয়ন তৈরি হলো, যেহেতু উভয়মুখী আংশিক বিয়োজিত হয়, মনে করো 50টা তৈরি হলো। জাস্ট বোঝার জন্য বললাম, কিছু পরিমাণ হইতে পারে 99টা, অথবা হইতে পারে কি মানে 100-র কম হবে, সম্পূর্ণ বিয়োজিত হবে না। তাহলে আমরা জানি হাইড্রোজেন আয়ন আর OH আয়ন মিলে কি হয়, আমাদের পানি তৈরি হয়। একটা 1 মোল হাইড্রোজেন আর 1 মোল OH মিলে কি হয়, আমাদের 1 মোল পানি তৈরি হয়। তাহলে আমি এখানে 50টার সঙ্গে এখানে কি 50টা নিয়ে কিন্তু পানি বানাতে পারবো, এখানের 100টার সঙ্গে এখানের 50টা নিয়ে কখনো আমাদের পানি তৈরি হবে না, এটা তো আমরা জানি সমান সমান লাগবে। তাহলে আমি যদি লিখি 50টা হাইড্রোজেন আর 50টা OH একত্রিত হয়, তাহলে আমাদের 50 মোল কি পানি তৈরি হবে। দ্রবণে আরো কে থেকে যাবে, আরো 100টা হাইড্রোজেনের মধ্যে মাত্র 50টা নিচে, আরো 50টা হাইড্রোজেন থেকে যাবে। তার মানে দ্রবণে কি আছে, হাইড্রোজেন ছাড়া আর কেউ নেই। তার মানে কি এটা কি চরিত্র প্রকাশ করতেছে, হাইড্রোজেন হচ্ছে অম্লীয় চরিত্র প্রকাশ করে। সেম যদি প্রশ্ন বলতো অন্য কোন একটা দিয়ে বলতো এটা ক্ষারীয়, তাহলে দেখতা যে এখানে ক্ষারটা প্রচুর পরিমাণ বিয়োজিত, এটা হয়ে যেত 100 আর এটা হয়ে যেত কি 50। তাহলে 50 হাইড্রোজেন 50 ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে 50 পানি তৈরি করতেছে, আরো 50 ওএইচ থেকে যায়, তাহলে সেটা তো কি ক্ষারীয়। যেভাবে প্রশ্ন আসুক পরীক্ষা কিন্তু তোমরা দিয়ে আসতে পারো যদি একটা ঠিক মতো করো। তাহলে আমরা কি করব, এখানে আমার অল্প পরিমাণে ওএইচ, আর এখানে কি, তার মানে আমি সবগুলা কি নিছি, সবগুলা ওএইচ নিছি আর কিছু পরিমাণ হাইড্রোজেন। তাহলে এখানে সবগুলো ওএইচ আয়ন কিছু পরিমাণ H প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। তাহলে এই রিঅ্যাকশনটা আমি দিয়ে দিই, H প্লাস OH মাইনাস বিক্রিয়া করলে কি হলো, পানি। তাহলে সবগুলো OH গেল, কিছু পরিমাণ হাইড্রোজেন গেল, তাহলে ফলে কি দ্রবণে আরো হাইড্রোজেন অবশিষ্ট থাকে। ফলে দ্রবণে H প্লাস আয়ন অবশিষ্ট থেকে যায়। তাই বলা যায় কার, অ্যালুমিনিয়াম সালফেট
এর জলীয় দ্রবণ অম্লীয়। ঠিক আছে, আমাদের ক্ষারীয় বলে কি ঠিক তার বিপরীতটা আমরা করব। আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।